ম্যাথামেটিক্স পাঠশালাতে সবাইকে স্বাগত। এসএসসির যে ভিডিও আমরা শুরু করেছি, গত 3টে ভিডিওতে আমরা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর রিলেটেড প্রবলেমগুলো এবং আরও 2টি ভিডিওতে আমরা 3টে ভিডিওর মধ্যে একটি ভিডিওতে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এবং 2টি ভিডিওতে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স পার্ট 1 পার্ট 2 করে আমরা ওই রিলেটেড প্রবলেমগুলো ডিসকাস করেছি। এখন এই ভিডিওতে আমরা সিস্টেম অফ ইকুয়েশনস রিলেটেড যে প্রবলেম আছে তার মধ্যে কিছু প্রবলেম ডিসকাস করব এবং এই টাইপের প্রবলেম কি করে আমরা সহজে সলভ করতে পারবো সেই নিয়ে ডিসকাস করব। তো আগে আমরা প্রথমে এই 68 নাম্বার কোশ্চেনটা একবার পড়ি। বলছে যে a system of linear equations ax equal to b where a b and n by n matrix has unique solution if চারটে অপশন। এই টাইপের প্রবলেমগুলো সিস্টেম অফ ইকুয়েশন মানে সেটা দেখতে এরকম টাইপের ছিল যে a11 x1 প্লাস a12 x2 a1n xn ইকুয়াল টু b1, এরকম ভাবে সেকেন্ড ইকুয়েশন আপ টু nth ইকুয়েশন an1 সরি m1 x1 প্লাস am2 x2 ডট ডট amn xn ইকুয়াল টু bm। তো এইভাবে যে n খানা ইকুয়েশন আছে, 1 নাম্বার 2 নাম্বার করে n খানা ইকুয়েশন, কাজটি হচ্ছে এই n খানা ইকুয়েশন সলভ করা, এমন x1 x2 xn খুঁজে বার করা যে n খানা ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই করে। এখন এইটা কিভাবে আমরা করব সেটা ম্যাট্রিক্স মেথডে আমরা করি। মানে এই যে n খানা ইকুয়েশন সেইটার সঙ্গে আমরা একটা ম্যাট্রিক্সের করেসপন্ড করি বা এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা এই ম্যাট্রিক্স ফর্মে আনি, এইরকম ফর্মে আনি যেখানকার এই জিনিসটা হচ্ছে কোইফিশিয়েন্ট ম্যাট্রিক্স a11 a12 ডট ডট a1n a21 a22 ডট ডট a2n am1 am2 ডট ডট amn। আর এটি হলো কলম ভেক্টর যেটা আননোন, যেটা আমাদের বার করতে হবে সলভ করে x1 x2 xn। দিস ইজ right hand side column vector b1 b2 bn. So this is of this form ax equal to b। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সিস্টেম অফ ইকুয়েশন যদি ইকুয়েশন ফর্মে থাকে তাকে আমরা এই ফর্মে করে নিতে পারবো। তো কয়েকটা জিনিস আমরা ভালো করে বুঝে নেব এবং বুঝে নেওয়ার পরে এই টাইপের প্রশ্নগুলো জাস্ট আমাদের দেখবো আর সলভ করে ফেলবো, সময় লাগবে না। আগে একটুখানি জাস্ট শুরু করছি বলে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি ব্যাপারগুলোর বেসিক জায়গাটা। তাহলে এই একটি সিস্টেম অফ ইকুয়েশন আমরা সলভ করছি এবং ম্যাট্রিক্স মেথডে। তাহলে এই যে ax ইকুয়াল টু বি ফর্ম করে নিয়েছি, এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে এই যে এটাই হলো কোইফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তো এ বারকে বলে অগমেন্টেড ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সটি হলো এই যে এ ম্যাট্রিক্সটা প্রথমে, তারপরে আর একটা কলম বেড়ে গেল যেখানে বি ম্যাট্রিক্সটা থাকবে। তো এইটা মিলে যে ম্যাট্রিক্সটা সেটাকে বলে অগমেন্টেড ম্যাট্রিক্স। আমি যদি একটু খুলে দেখি হয়তো পরিষ্কার হবে। তো প্রথমে আগে এ ম্যাট্রিক্সটা যেরকম আছে এরকম পরপর লিখে ফেলবো a11 12 1n a21 22 a2n ডট ডট am1 m2 mn আর তারপরে b1 b2 bn লাস্ট কলমটা। এই ম্যাট্রিক্সটাকে বলে অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের একটা যে কোনো সিস্টেম অফ ইকুয়েশন আমরা লিখেছি, সেখানে নাম্বার অফ আননোন লিখেছি, নাম্বার অফ আননোন মানে ভেরিয়েবল হচ্ছে আমরা লিখেছি n খানা, আর নাম্বার অফ ইকুয়েশন লিখেছি m খানা। আমি জেনারেল কেসটা বলছি, তাহলে আমরা পার্টিকুলার কেস যদি হয় n ইকুয়াল টু m তাহলে আরও সিম্পলি সলভ করতে পারবো। একটু জাস্ট জেনারেল কেসটা ডিসকাস করে নিলে ব্যাপারটা ইজি হয়ে যাবে একদম। এবার তাহলে একটি সিস্টেম অফ ইকুয়েশনের করেসপন্ডিং আমরা ম্যাট্রিক্স লিখে ফেলেছি ax ইকুয়াল টু বি ফর্ম, এবং সেটাকেও আরও এক কথায় অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে পুরো ব্যাপারটা রিপ্রেজেন্ট করা যাচ্ছে, ডান দিক এবং বাদিক সব মিলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং ডান দিকে কলম ভেক্টর। এইবারে যেটা কাজ সেটা হচ্ছে যদি সলভ করতে হয় তাহলে এই অগমেন্টেড ম্যাট্রিক্সকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন লাস্ট ভিডিওতে আমরা দেখেছি কি করে করে, তার ডিটেলস ডিসকাশন হয়েছে।
এবং আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে আশা করি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো এলিমেন্টারি রো অপারেশন করে আমরা এখান থেকে যে ফর্মটা আনবো সেটা হচ্ছে একটি রো ইকোলন ম্যাট্রিক্স, সেটিও আগের ভিডিওতে ডিসকাস করা হয়েছে কি করে বার করে। তো এ বারকে আমরা রো ইকোলন ম্যাট্রিক্সে আনবো এবং আনার পরে তার করেসপন্ডিং আবার সিস্টেম অফ ইকুয়েশন লিখবো। লেখার পরে সেই সিস্টেম অফ ইকুয়েশনটা একদম সিম্পল ফর্মে হয়ে যাবে, তাকে আমরা সিম্পলি সলভ করতে পারবো। তো সেই টাইপের অঙ্ক যদি পাই তখন ডিসকাস করা যাবে, আপাতত আমাদের এইখানে সেই টাইপের অঙ্ক নেই, মানে একটি সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে হবে সেরকম নেই। সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন সংক্রান্ত স্টেটমেন্ট বা এই ধরনের জিনিসগুলো এখানে প্রশ্নে আসে, তো আমরা শুধু সেগুলোই ডিসকাস করব। যদি একটা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে হয় তার নিয়মটা এখানে বলা হলো, যে আমি একবার জাস্ট রিকল করে দিই যে প্রথমে একটা সিস্টেম অফ ইকুয়েশনের করেসপন্ডিং আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখব ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে অগমেন্টেড ম্যাট্রিক্সটা এলিমেন্টারি অপারেশন করে রো ইকোলন ম্যাট্রিক্স আনবো, থার্ড স্টেপে সেই রো ইকোলন ম্যাট্রিক্সটা যে একটা ম্যাট্রিক্স মানে একটা ওই ওরকম একটা ফর্মের ম্যাট্রিক্স, তাহলে তার করেসপন্ডিং আমরা আবার সিস্টেম অফ ইকুয়েশনে ব্যাক করতে পারবো। এবার সেই সিস্টেম অফ ইকুয়েশন লেখার পরে আমরা দেখবো যে তাকে আমরা সিম্পলি সলভ করতে পারছি। এইভাবে আমরা একটি সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে পারি। যাই হোক, সেটা আলাদা বিষয়। এখন আমরা সিস্টেম অফ ইকুয়েশনে সলভ করা সংক্রান্ত রিলেটেড ব্যাপারগুলো আমরা ডিসকাস করে নিই ছোট করে। তাহলে এই যে একটি ax ইকুয়াল টু বি এই সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে হবে, তাহলে তিনটে কেস অ্যারাইজ করতে পারে। কি কি? এক নাম্বার হচ্ছে এই সিস্টেমটি ইনকনসিস্টেন্ট সিস্টেম। আগে আমি লিখি যে তিনটে কেস কি কি। সিস্টেম ইনকনসিস্টেন্ট, সিস্টেম ইনকনসিস্টেন্ট। দু নাম্বার কেস অ্যারাইজ করতে পারে সিস্টেম কনসিস্টেন্ট। এই কনসিস্টেন্টের আবার দুটো ভাগ, তাই মোট তিনটে কেস বললাম। তাহলে সিস্টেম কনসিস্টেন্টের আবার দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে ইউনিক সলিউশন। কনসিস্টেন্ট মানে সলিউশন আছে, ইনকনসিস্টেন্ট মানে সলিউশন নেই। সলিউশন যদি থাকে তখন আবার দুটো কেস, একটা হচ্ছে ইউনিক সলিউশন আর যদি আরেকটা কেস হচ্ছে মেনি সলিউশন। মেনি সলিউশন মানে অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি সলিউশন। তো এবার আমরা দেখব কোন কেসে কোনটা হয়। প্রত্যেকটা স্টেপ মনে রাখবো যে কোন কেসগুলোতে কি হয়, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমরা এই যে এবার ম্যাট্রিক্সটাকে এলিমেন্টারি রো অপারেশন করব, করে আমরা যে একটা ফাইনাল রো রিডিউস ইকোলন ফর্ম পাবো, তখন সেইটা দেখে আমরা বুঝতেই পারবো এই পার্টটা হচ্ছে এ এর জন্য আর পুরো পার্টটা হচ্ছে এ বারের জন্য। তাহলে শুধু এই পার্টটা চিন্তা করলে আমরা র্যাঙ্ক অফ এ পেয়ে যাব, আর মানে নাম্বার অফ নন জিরো রো এই ফার্স্ট পার্টের থেকে এই লাস্ট কলামটা বাদ দিয়ে বাকি পোর্শনটা ভাবলে, আর পুরো ম্যাট্রিক্সটা ভাবলে নাম্বার অফ নন জিরো রো করলে র্যাঙ্ক অফ এ বার পেয়ে যাবো। খুব ক্লিয়ার, সেটা আমরা আগের দিন ডিসকাস করেছি কি করে পাবো। এখন যদি র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বার সমান না হয় তখন সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হয়। তাহলে এই হচ্ছে একটা কেস পরিষ্কার, এইটা চেক করেই আমরা পেয়ে যাব সিস্টেমটা ইনকনসিস্টেন্ট কিনা। এবার তাহলে সাপোজ র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বার সমান হলো, তাহলে পাশে লিখি সিস্টেম কনসিস্টেন্ট হওয়ার ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন হচ্ছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার। তাহলে সাপোজ এটা সমান হয়েছে। এবার দুটো কেস, কখন কি হবে? যদি এই র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু ওই যে আগে আমরা ডিনোট করেছি এন মানে নাম্বার অফ আননোন, যদি এইটা ইকুয়াল টু নাম্বার অফ আননোন হয় তাহলে ইউনিক সলিউশন হবে। আর যদি র্যাঙ্ক এ লেস দেন এন হয়, এন নাম্বার অফ আননোন, আরেকবার লিখি নাম্বার অফ আননোন মানে ভেরিয়েবলস x1 x2 xn, তাহলে সিস্টেমের মেনি সলিউশন থাকবে। এই হচ্ছে তিনটে কেস। তাহলে প্রথম আগে চেক করার ব্যাপার র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার কিনা। যদি না হয় বলে দেবো সিস্টেম ইনকনসিস্টেন্ট, যদি সমান হয় দুটো কেস তারপর দেখবো র্যাঙ্ক অফ এ কত হচ্ছে সেটা নাম্বার অফ আননোনের সঙ্গে সমান কিনা, সমান হলে বলবো ইউনিক সলিউশন, আর কম হলে বলবো মেনি সলিউশন। এই র্যাঙ্ক অফ এ কখনো গ্রেটার দ্যান এনটা হবে না, সেটা খুব পরিষ্কার, কারণ ওটা এম বাই এন ম্যাট্রিক্স, যেহেতু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এম বাই এন ম্যাট্রিক্স,
তাই র্যাঙ্ক অফ এ কখনো n এর থেকে বড় হবে না, লেস দ্যান ইকুয়াল টু m আর n হবে, সুতরাং ইকুয়াল টু n হতে পারে বা লেস দ্যান n। তো আশা করি পরিষ্কার একটা সিস্টেম অফ ইকুয়েশনের কোন কেসে কি হবে, যে টাইপের প্রশ্ন এখানে আছে সেগুলো কি করে সলভ করব এইটুকু আমরা শুধু ভালো করে বুঝতে পারলেই সলভ করতে পারবো। আমরা এক্ষুনি প্রশ্ন দেখবো আর সহজেই সলভ করতে পারবো। আর একটা লাস্ট কথা বলে দিই যে পার্টিকুলার কেস যদি অ্যারাইজ করে m ইকুয়াল টু n, নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ আননোন, তখন কি হবে? তাহলে এইটা আলাদা করে রাখি, এই পর্যন্ত আমাদের এই ডিসকাশনটা। হ্যাঁ, m ইকুয়াল টু n যদি হয়, আচ্ছা তাহলে m ইকুয়াল টু n যদি হয় তখন আমাদের এই যে র্যাঙ্ক, তখন তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল এটা, তখন তাহলে র্যাঙ্ক অফ এ n মানে কি, এইটা ইফ অ্যান্ড অনলি ইফ হচ্ছে ডেট এটা নট ইকুয়াল টু 0, কারণ তখন স্কোয়ার ম্যাট্রিক্স তার ডেট করতে পারবো। তাহলে তখন যখন একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেবে তখন আমরা প্রথমে আগে ডেটটা চেক করব, যদি ডেটে নট ইকুয়াল টু 0 হয় তার মানে আমাদের ওই আগের যেটা জেনারেল কেস থেকে আমরা বলতে পারবো র্যাঙ্ক অফ এ n, তার মানে ইউনিক সলিউশন। আর যদি ডেটে ইকুয়াল টু 0 হয় তখন আবার দুটো কেস যেরকম হয় শিখেছি সেরকম ভাবে করবো। আচ্ছা, এটা একটা বলার। আরেকটা জিনিস বলার যে এই যে আমরা সিস্টেম অফ ইকুয়েশন ভাবছি x ইকুয়াল টু বি, এই বিটা পুরোপুরি একটা জিরো ভেক্টর হতে পারে, কলম ভেক্টর জিরো, সবাই জিরো। তো যদি এমন হয় যে x ইকুয়াল টু 0, তখন এই সিস্টেমটাকে বলে হোমোজিনিয়াস সিস্টেম। তো মজার ব্যাপার হচ্ছে যে হোমোজিনিয়াস সিস্টেম যদি হয় তাহলে খুব পরিষ্কার, যদি আমরা x ইকুয়াল টু 0 নিই, 0 মানে x1 x2 xn সবাইকে 0 নিই, তাহলে খুব পরিষ্কার যে a আর তার সঙ্গে এই 0 0 0 করলে এই ডান দিকে 0 0 0ই হবে। তার মানে কি যে এই জিরো ভেক্টরটা এই সিস্টেমটাকে স্যাটিসফাই করছে, তার মানে x ইকুয়াল টু 0 একটা সলিউশন, তার মানে সিস্টেম সবসময় কনসিস্টেন্ট। তার মানে x ইকুয়াল টু 0 হোমোজিনিয়াস সিস্টেম যদি হয়, always has a solution that is actually called trivial solution. Trivial solution সেটা কে, সেটা হচ্ছে x equal to 0 and hence consistent। তার মানে কি হলো যে হোমোজেনিয়াস সিস্টেমের ক্ষেত্রে আর তিনটে কেস হবে না, হোমোজেনিয়াস সিস্টেমের ক্ষেত্রে দুটো কেস হয়, ইউনিক সলিউশন বা মেনি সলিউশন, কারণ সবসময় তার সলিউশন আছে, তার মানে সবসময় কনসিস্টেন্ট। তাহলে ইনকনসিস্টেন্টের কেসটা হোমোজেনিয়াস সিস্টেমে হবে না। দুটো কেস, হয় ইউনিক সলিউশন যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n হয়, আর মেনি সলিউশন যদি র্যাঙ্ক অফ এ লেস দ্যান n হয়। এই হচ্ছে যেগুলো যেগুলো বলার। আর যদি নন হোমোজিনিয়াস সিস্টেম হয় যা ডিসকাস করেছি তাই। তো পুরো ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পেরেছি এবং গুছিয়ে এক জায়গায় সুন্দর করে লিখে রাখবো, তাহলে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, একবার পড়ে নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমরা প্রবলেমে আসি। চারটে প্রবলেম আমরা সলভ করব এবং আশা করি যা ডিসকাস করা হয়েছে সেগুলো যদি ঠিকঠাক আমরা বুঝতে পারি তাহলে কোশ্চেন দেখেই আমরা অ্যান্সার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো। দেখি তাহলে কি বলছে, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস x ইকুয়াল টু b হোয়ার a b and n বাই n ম্যাট্রিক্স। তাহলে এখানে m বাই n মানে হচ্ছে m খানা ইকুয়েশন n খানা আননোন, n বাই n মানে স্কয়ার ম্যাট্রিক্স মানে m ইকুয়াল টু n, ওই পার্টিকুলার কেসটা। তাহলে তার কখন ইউনিক সলিউশন আছে এক্ষুনি আমরা ডিসকাস করেছি, যদি যদি ডেট এটা নট ইকুয়াল টু 0 হয়, আর ডেট এ নট ইকুয়াল টু 0 মানে র্যাঙ্ক অফ এ n হতে হবে। তাহলে ইউনিক সলিউশন তার মানে সিস্টেম কনসিস্টেন্ট, তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বার সেটা তো সমান হতেই হবে। দেখো ওরা ওই এ বার না বলে এরকম ভাবে বলছে র্যাঙ্ক এ বি, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে এইটা তো হতেই হবে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বি, কারণ হচ্ছে সিস্টেম কনসিস্টেন্ট, আর সেইটা ইকুয়াল টু এন হতে হবে, তাহলে ইউনিক সলিউশন। তাহলে কোন কেসে হচ্ছে, দেখো এই যে বিটাতে হচ্ছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়াল টু এন, তাহলে সিস্টেম কনসিস্টেন্ট এই পার্টের জন্য, আর র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন বলে ইউনিক সলিউশন। তাহলে বি হচ্ছে অ্যান্সার, জাস্ট দেখেই আমরা বলে দিতে পারবো। ওকে, next question. A system of linear equations x equal to b where a b and n by n matrix আবার n by n, তার মানে m equal to n, has infinite solutions। তার মানে কি সিস্টেম কনসিস্টেন্ট, সলিউশন আছে, তার মানে র্যাঙ্ক অফ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি, এটা তো হতেই হবে। তাহলে প্রথম তিনটে অপশনেই র্যাঙ্ক অফ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি আছে। তাহলে এবার কি হতে হবে, লেস দ্যান n, তাহলে মেনি সলিউশন। এই দেখতে পাচ্ছি আমরা প্রথম অপশনটাই তাই, ব্যাস ডান। ওকে, নেক্সট কাম টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 70 কি বলছে,
A system of linear equations Ax equal to b where a b and n by n matrix আবার same square matrix m equal to n has no solution if কখন যদি ইনকনসিস্টেন্ট হয়, তার মানে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বার এই এ বার মানে এ বি সমান না হয়, তাহলে প্রথম তিনটে কেসেই সমান দিয়ে বসে আছে, তাহলে নান অফ দ্য অ্যাবাভ এই কেসটাতে আছে, কারণ প্রথম তিনটে কেসে সিস্টেম কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। ভেরি সিম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 71, আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস x ইকুয়াল টু 0, দেখো এখানে বলছে কিন্তু হোমোজেনিয়াস সিস্টেম, তাহলে এর কিন্তু সিস্টেম অবশ্যই কনসিস্টেন্ট, দুটো কেস। where A is an n by n matrix কি বলছে is consistent if এইটা যদি হয় তাহলে সিস্টেম কনসিস্টেন্ট, সেটা একদিকে ঠিক কথা, কিন্তু আরেকদিকে আবার পুরো ঠিক বলতে পারছি না, এই জন্য কারণ এর সবসময় সিস্টেম কনসিস্টেন্ট, আমরা এক্ষুনি ডিসকাস করেছি homogeneous system is always consistent because homogeneous system has at least one solution that is x equal to 0 trivial solution। তাই জন্য এই র্যাঙ্ক অফ এ n হোক কি না হোক তাতে কিছু যায় আসে না, সবসময় কনসিস্টেন্ট। তাই স্টেটমেন্টটা হিসেব মতো ভুল নয়, কারণ যদি ইফ এইটা হয় র্যাঙ্ক অফ এ লেস দ্যান n হয় তাহলে সত্যি সত্যি সিস্টেম কনসিস্টেন্ট, কারণ র্যাঙ্ক অফ এ লেস দ্যান n হলে সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, তো সিস্টেম তো কনসিস্টেন্ট বটে, সুতরাং অপশনটা ভুল নয়। এখন যাই হোক, ঠিক একটু কনফিউজিং আছে, তাহলে আমরা বাকি অপশনগুলো দেখি। কি বলছে, বিটা হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n, এইটা মিথ্যে কথা, কারণ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n হলে সিস্টেমের ইউনিক সলিউশন এবং সেটা হচ্ছে x ইকুয়াল টু 0 সলিউশন, তাহলে এইটা মিথ্যে, এটা পরিষ্কার। নেক্সট, হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস ইফ র্যাঙ্ক অফ এ লেস দ্যান n, হ্যাঁ এইটা ঠিক কথা, যেটা আমরা ডিসকাস করেছি যে র্যাঙ্ক অফ এ লেস দ্যান n হলেই ইনফাইনাইটলি মেনি সলিউশন, এটা রাইট স্টেটমেন্ট। দেন ডিটা কি বলছে, হ্যাজ এক্স্যাক্টলি r সলিউশন ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু r লেস দ্যান n, না এটা ঠিক কথা নয়, কারণ র্যাঙ্ক অফ এ যদি লেস দ্যান n হয় তাহলে সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে, তাহলে ডিটা হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু এটা একটু কনফিউজিং আছে, এটা স্টেটমেন্ট হিসেব মতো রাইট, কিন্তু কোশ্চেনটাই একটু অ্যাম্বিগুইটি দিয়ে দিয়েছে, মানে এখানে হিসেব মতো এও ঠিক সিও ঠিক, কিন্তু ওই কি বলবো যে সিটা হচ্ছে এক্স্যাক্ট আর কি, প্রপারলি স্টেটমেন্টটা ঠিক, কিন্তু এটা একটু এ করে দিয়েছে, হিসেব মতো এই স্টেটমেন্টটা ঠিক, কিন্তু পরীক্ষায় আসলে আমরা সিটাই অ্যান্সার দেব অ্যাম্বিগুইটি না রেখে। কোশ্চেনের একটু ভুল হওয়ার কারণে এটা ভুল করে ঠিক অপশন দেওয়া হয়ে গেছে, কিন্তু এরকম কেসে আমরা যেহেতু বুঝতে পারছি যে সিটা এক্স্যাক্টলি অ্যান্সার ঠিক, সেহেতু সিটাই অ্যান্সার। তো এইভাবে আমরা এই সিস্টেম অফ ইকুয়েশন রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছি, এবং আগের যে ভিডিওগুলোর সঙ্গে যেহেতু কানেক্টেড, তো সেই ভিডিওগুলো দেখে নিলে এই ভিডিওগুলো এই ভিডিওটা আরো বুঝতে সুবিধা হবে। আশা করি সেই আগের ভিডিওগুলোর লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।